তো আজকে যেটা আমরা পড়াচ্ছি সেটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইট। ফান্ডামেন্টাল রাইটস এর তিন মানে বলতে গেলে 4 নম্বর প্রভিশনটা পড়াচ্ছিলাম। কারণ এর প্রথম প্রভিশন কি ছিল? প্রথম প্রভিশন ছিল হচ্ছে বলতে গেলে রাইট টু ইকুয়ালিটি ছিল, তারপর কি ছিল রাইট টু ফ্রিডম ছিল, তারপর কি ছিল রাইট টু এগেইনস্ট এক্সপ্লয়টেশন ছিল। এগুলো তো অলরেডি হয়ে গেছে, ঠিক আছে। আজকে 4 নম্বর প্রভিশনটা পড়াচ্ছি, সেটা হচ্ছে 4 নম্বর প্রভিশনে কি বলা আছে। 4 নম্বর প্রভিশনে এটা বলা আছে, সেটা হলো এটাই যে রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন, যেটা আর্টিকেল 25 থেকে 28 পর্যন্ত বলা আছে। তো আজকে আমরা পড়বো যেটা সাবজেক্ট টু দ্য পাবলিক অর্ডার, মরালিটি এন্ড হেলথ এন্ড টু দ্য আদার প্রভিশন অফ দিস পার্ট। All the persons are equally entitled to freedom of conscience, right to freely to profess, practice, propagate the religion. অর্থাৎ বলতে গেলে সাবজেক্ট টু দ্য পাবলিক অর্ডার, মরালিটি এন্ড হেলথ এন্ড টু দ্য আদার প্রভিশন অফ দিস পার্ট, সমস্ত পার্সনই কিন্তু যোগ্য। অল পার্সনস আর ইকুয়ালি এন্টাইটেলড, সমস্ত পার্সনই যোগ্য টু ফ্রিডম অফ কনসাইন্স এন্ড রাইট টু প্রফেস, রাইট টু ফ্রিলি টু প্রফেস, প্র্যাকটিস, প্রপাগেট দ্য রিলিজিয়ন। সে যে কোনো ধর্ম পালন করতে পারবে, যে কোনো চাইলে যে কোনো ধর্ম নিয়ে সে যেটা ইচ্ছা বলতে, মানে যে ধর্ম সে পালন করছে, ঠিক আছে, সেই ধর্ম নিয়ে সে তার বক্তব্য পেশ করতে পারবে, ঠিক আছে। যেটা যে ধর্ম, আজকে আমি হিন্দু আছি, কালকে আমার ইচ্ছা হলে আমি খ্রিস্টান হব, তাহলে আমি হতে পারবো। যে কোনো ধর্ম আমি পালন করতে পারবো, সেটা আমি হতে পারবো। এটা নাম্বার 1-এ বলা আছে। নাম্বার 2 কি বলছে? Nothing in this article shall affect the operation of any existing law or prevent the state from making any law regulating or restricting any economic, financial, political or other secular activity which may be associated with the religious practice. এই রিলিজিয়াস প্র্যাকটিসের মধ্যে বলতে গেলে ইকোনমিক, ফাইন্যান্সিয়াল, পলিটিক্যাল এবং সেকুলার যে অ্যাক্টিভিটি, ঠিক আছে, এই সমস্ত অ্যাক্টিভিটির উপরে রেস্ট্রিকশন করা আছে। যে যে ধর্ম চাইবে সে ধর্ম পালন করতে পারবে। এই ইকোনমিক, অর্থনীতি, ফাইন্যান্সিয়াল, রাজনীতি বা এই ধর্ম নিরপেক্ষতা যে জিনিসটা আছে, এইসব জিনিসের কোনো প্রভাব এই রিলিজিয়াস প্র্যাকটিসের উপরে পড়বে না। আমাদের দেশ সেকুলার, আমরা যে কোনো ধর্ম পালন করতে পারি। Providing for social welfare and reform or the throwing open of Hindu religious institution of a public character to all class and section of Hindus. বলতে গেলে এখানে যেটা বলা আছে, কোন আর্টিকেলই, ঠিক আছে, সোশ্যাল ওয়েলফেয়ারের ক্ষেত্রে কিন্তু কোন রকম বাধা হয়ে দাঁড়াবে না। সোশ্যাল ওয়েলফেয়ার মানে সামাজিক কল্যাণ এবং রিফর্ম, এবং সমাজকে যাতে যেটা এখন আছে পরবর্তীকালে সেটা রিফর্ম করে আজকে যতটুকু ভালো আছে কালকে আরো ভালো করা যাবে, সেই রকমের জন্য মানে যদি করা হয়, যদি তার জন্য কোনো ল তৈরি করা হয়, কোনো আর্টিকেল, মানে যদি স্টেট চায় যে আজকে যে সোশ্যাল ওয়েলফেয়ার আছে, সামাজিক যে ওয়েলফেয়ার আছে সেটাকে আমরা আরো বাড়াবো, তার জন্য একটা ল তৈরি করি, তাহলে স্টেট সেটা করতে পারে। আর যদি মনে করে যে আমি একটা নতুন ল তৈরি করব যাতে আমাদের যে রিফর্ম হয়, সমাজের যে রিফর্ম, মানে আজকে একরকম কালকে আরেক রকম, মানে উন্নতির দিকে আস্তে আস্তে উঠছে, তার জন্য আরো একটা ল বানাবো, তাহলে সেটাও সে করতে পারে। অর থ্রোয়িং ওপেন হিন্দু রিলিজিয়াস ইনস্টিটিউশন অফ দ্য পাবলিক ক্যারেক্টার টু অল ক্লাসেস এন্ড সেকশন অফ হিন্দুস। যে সমস্ত হিন্দু রিলিজিয়াস ইনস্টিটিউশন আছে, বলতে গেলে সেখানে যদি, আমি একটা কথা এর আগে বলেছিলাম যে যদি গভর্নমেন্টের স্কুল হয় সেখানে রিলিজিয়াস ধর্ম নিয়ে কোনো রকম কিছু বলা যাবে না। কিন্তু হ্যাঁ, যদি স্কুলটা প্রাইভেট হয়, ঠিক আছে, যারা গভর্নমেন্টের নিয়ম মেনে চলে, সেখানে রিলিজিয়াস ইনস্ট্রাকশন অলওয়েজ প্রদান করা যাবে। তারা যদি চায় তারা প্রদান করতে পারে, যেমন খ্রিস্টান স্কুলে করে, প্রেয়ার করায়, ঠিক আছে। তো ঠিক আছে, যীশু খ্রিস্টের নামে, যীশু খ্রিস্টের যে বাণী সেগুলোকে বলতে বলে। তো এগুলো যখন প্রাইভেট স্কুল হবে তখন অলওয়েজ সেগুলো করতে পারবে, কিন্তু যেগুলো গভর্নমেন্ট স্কুল সেগুলো করতে পারবে না। তো আমরা খ্রিস্টান নিয়ে বলার দরকার নেই, আমি এখন আছি হিন্দু,
Hindu religious institution of a public character to all classes or section of Hindus. অর্থাৎ বলতে গেলে যে সমস্ত হিন্দু ইনস্টিটিউশন আছে সেখানে হিন্দু ধর্ম নিয়ে কালচার যদি হয় হতে পারবে, তার জন্য কোনো আর্টিকেল তাকে আটকাবে না যে কেন হচ্ছে কি জন্য হচ্ছে, ঠিক আছে? কেন? তো কারণ তো বলাই আছে যে সমস্ত ইনস্টিটিউশন পুরোপুরি স্টেট গভর্নমেন্ট দ্বারা পরিচালিত, সেখানে কিছু করা যাবে না। কিন্তু না, তোমার বলতে গেলে ওই যে বলা আছে যে যদি প্রাইভেট ইনস্টিটিউশন হয় তারা হয়তো গভর্নমেন্টের রুল মেনে চলে, তারা তাদের ক্ষেত্রে কোন রকম মানে কোন রকম ধার্মিক ইনস্ট্রাকশন প্রোভাইড করা যাবে। আর্টিকেল 26 বলছে সাবজেক্ট টু দ্য পাবলিক অর্ডার, morality and health, every religious denomination or any section shall have the right, প্রত্যেকটা রিলিজিয়াস ডিনোমিনেশনে কিছু রাইট আছে। প্রথমেই যেমন বলা আছে টু এস্টাবলিশ এন্ড মেনটেন ইনস্টিটিউশন ফর রিলিজিয়াস এন্ড চ্যারিটেবল পারপাস। আচ্ছা, তুমি যে ইনস্টিটিউশনটা বলতে গেলে এখানে কি বললো, এভরি রিলিজিয়াস ডিনোমিনেশন অফ দ্য সেকশন, ঠিক আছে, shall have the right, shall have the right, প্রত্যেকটা রিলিজিয়াস সেকশনের মানে রিলিজিয়াস ডিনোমিনেশনের বা কোন সেকশনের কিছু রাইট আছে। কি রাইট? যে প্রত্যেকটা ইনস্টিটিউশন তৈরি হবে মেনটেন হবে ফর রিলিজিয়াস এন্ড চ্যারিটেবল পারপাস, সেখানে ধর্ম থাকতে পারে এবং চ্যারিটেবল অবশ্যই থাকবে। যখন তুমি রিলিজিয়াস ডিনোমিনেশন করবে, ঠিক আছে, বা ওই রকম ধরনের কিছু করবে, তুমি কোন একটা ইনস্টিটিউশন তৈরি করতেই পারো, মানে তোমার ইনস্টিটিউশন মানে তোমার ধর্মের প্রচার কেন্দ্র তুমি তৈরি করতেই পারো, ঠিক আছে, কিন্তু সেটা অবশ্যই তার সাথে যেন চ্যারিটেবল পারপাসও যেন থাকে, সে লোককে লোডবার জন্য করলে সেটা যেন না হয়। এক। দুই কি বলছে, টু ম্যানেজ ইটস ওন অ্যাফেয়ার্স অফেয়ার্স ইন দ্য ম্যাটার অফ রিলিজিয়ান। ধর্ম নিয়ে যে সমস্ত অ্যাফেয়ার আছে সেই অ্যাফেয়ার গুলো তোমাকে নিজেই ম্যানেজ করতে হবে, মানে যে রিলিজিয়ান তার যে ধর্ম নিয়ে যত অ্যাফেয়ার্স আছে সেই ধর্মের অ্যাফেয়ার্স এর ম্যানেজ করতে হলে সেই রিলিজিয়ান তাকে নিজেকেই সেই ধর্মের অ্যাফেয়ার্স ম্যানেজ করতে হবে। দুই। তিন বলছে টু ওন এন্ড অ্যাকোয়ার মুভেবল এন্ড ইমুভেবল প্রপার্টি। রিলিজিয়াসের যে সমস্ত মানে প্রপার্টি থাকবে, রিলিজিয়াসের তো থাকে না, রিলিজিয়াস ইনস্টিটিউশনের থাকে, রিলিজিয়াস ইনস্টিটিউশনে যে সমস্ত প্রপার্টি থাকবে সেটা মুভেবল হোক ইমুভেবল হোক তোমার নিজের আওতায় তোমাকেই রাখতে হবে। টু অ্যাডমিনিস্টার সাচ প্রপার্টি ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য ল। এবং এই প্রপার্টি গুলো তুমি কিভাবে কাজে লাগাবে, যেটা ল বলে দেবে ঠিক সেইভাবেই তুমি কাজে লাগাবে, তুমি সবকিছু তোমার নিজের ইচ্ছা মতো করতে পারবে না। নো পার্সন শ্যাল বি কম্পেলড, কোন পার্সনই কিন্তু বাধ্য নয় টু পে এনি ট্যাক্স দিতে। আচ্ছা, দ্য প্রসিডিংস অফ হুইচ আর স্পেশালি অ্যাপ্রোপ্রিয়েটেড ইন দ্য পেমেন্ট অফ এক্সপেন্সেস ফর প্রমোশন অ্যান্ড মেনটেনেন্স অফ এনি পার্টিকুলার রিলিজিয়ান অর রিলিজিয়াস ডিনোমিনেশন। অর্থাৎ বলতে গেলে ধরো আজকে আমি আমার মন্দিরটাকে বানাবো, তার জন্য চাঁদা চাই, আমার আশ্রম তৈরি হবে তার জন্য চাঁদা চাই, এর জন্য তুমি আমাকে বাধ্য করতে পারো না। আমি যদি স্বেচ্ছায় দিই তাহলে ঠিক আছে, তুমি বলবে না দিলে আমি দেখে নেবো, এই সব জিনিস যেন না হয়। তো আর্টিকেল নাম্বার 28 বলছে নো রিলিজিয়াস ইনস্ট্রাকশন শ্যাল বি প্রোভাইডেড ইন এনি এডুকেশনাল ইনস্টিটিউশন। কোন রকম ধর্মের কোন ইনস্ট্রাকশন, অর্থাৎ বলতে পারো এইটা ভালো ওটা ভালো, এই ধর্মের এটা খারাপ ওই খারাপ, সেরকম কোনো কিছু বলা যাবে না। ইন এনি এডুকেশনাল ইনস্টিটিউশন হোললি মেনটেইনড আউট অফ স্টেট ফান্ড। যে সমস্ত এডুকেশন ইনস্টিটিউশন পুরোটাই স্টেট ফান্ড দ্বারা পরিচালিত, সেই সমস্ত এডুকেশন ইনস্টিটিউশনে ধর্ম নিয়ে কোনো কিছু আদেশ দেওয়া যাবে না। এটা তো আর্টিকেল 28 ক্লজ 1 এ বলা আছে। এবার আর্টিকেল 28 ক্লজ 2 তে বলছে নাথিং ইন ক্লজ 1
shall apply to any educational institution which is administered by the state but has been established under endowment or trust, which requires that such religious instruction shall be imparted in such institution. Acha, nothing in clause 1. Clause 1 এ যাই থাক, shall apply to the educational institution. Educational institution এ অ্যাপ্লাই করা যাবে। কি অ্যাপ্লাই করা যাবে? আচ্ছা, প্রথমে জানতে হবে which is administered by the state, যে সমস্ত এডুকেশন ইনস্টিটিউশন স্টেট দ্বারা পরিচালিত, পরিচালিত মানে শুধুমাত্র স্টেটের যে সমস্ত রুল, সেই রুল গুলো ফলো করে, বাট হ্যাজ বিন এস্টাবলিশড, কিন্তু গঠিত হয়েছে, কে গঠিত, কি গঠিত হয়েছে? ওই ইনস্টিটিউশনটা, এডুকেশন ইনস্টিটিউশনটা গঠিত হয়েছে আন্ডার এন্ডাওমেন্ট অর ট্রাস্ট, অর্থাৎ ট্রাস্টের আন্ডারে গঠিত, অর্থাৎ কোন একটা ট্রাস্ট তার সমস্ত খরচাপাতি চালায়। হুইচ রিকোয়ার্স, যেখানে প্রয়োজন আছে বা যেখানে দেওয়া যেতে পারে, রিলিজিয়াস ইনস্ট্রাকশন শ্যাল বি ইম্পার্টেড ইন সাচ ইনস্টিটিউশন, সেই সমস্ত ইনস্টিটিউশনে অবশ্যই দেওয়া যেতে পারে। অর্থাৎ যে সমস্ত ইনস্টিটিউশন গভর্নমেন্ট দ্বারা পরিচালিত সেইখানে তুমি কোন রকম ধর্ম নিয়ে কোনো কিছু বলতে পারবে না, কিন্তু যে সমস্ত এডুকেশন ইনস্টিটিউশন ট্রাস্ট দ্বারা পরিচালিত বা হ্যাঁ সেই সমস্ত এডুকেশন ইনস্টিটিউশনে তুমি ধর্ম নিয়ে বক্তব্য পেশ করতেই পারো। আচ্ছা, নেক্সট ফান্ডামেন্টাল রাইটে আমরা ঢুকছি, সেটা হচ্ছে কালচারাল এন্ড এডুকেশনাল রাইট। এখানে বলা আছে এনি সেকশন অফ দ্য সিটিজেন residing in the Indian territory, residing in the territory of India or any part having a distinct language, script or culture of its own shall have the right to conserve the same. Conserve করা মানে কি? সংরক্ষণ করা। তাহলে any section of the citizen, সিটিজেনের যে মানে যে কোনো একটা পার্ট বলতে পারো, যে কোনো একটা সেকশন মানে সিটিজেনের মধ্যে কিছু একটা অংশ, এটা বলতে পারো। রিসাইডিং ইন ইন্ডিয়ান টেরিটরি, যারা ভারতের টেরিটরিতে বসবাস করে সেই সমস্ত সিটিজেনের মধ্যে, অথবা ভারতের টেরিটরি কোন একটা পার্টে বসবাস করে, ঠিক আছে। হ্যাভিং এ ডিস্টিংক্ট ল্যাঙ্গুয়েজ, যাদের একটা ল্যাঙ্গুয়েজ আছে, কালচার আছে, স্ক্রিপ্ট আছে, নিজস্ব সবকিছুই, নিজস্ব ল্যাঙ্গুয়েজ, নিজস্ব কালচার, নিজস্ব স্ক্রিপ্ট, এগুলো যাদের আছে তাদের একটা রাইট আছে যে বলতে গেলে সেই কালচার, সেই রাইট, সেই মানে কালচার, সেই স্ক্রিপ্ট, সেই ল্যাঙ্গুয়েজ গুলো তারা সংরক্ষণ করে রাখতে পারে। কারণ অনেক মানে বলতে গেলে সাঁওতালি ভাষায় সাঁওতালিদের অলচিকি ভাষা বলে একটা ভাষা আছে, যে ভাষাটা অবলুপ্ত হয়ে যাচ্ছে, সেই ভাষাটা কে প্রোটেক্ট করবে? সাঁওতালরা নিজেরা প্রোটেক্ট করবে, তারা নিজেরা ওই ভাষাটা সংরক্ষণ করে রাখবে। তার জন্য কনস্টিটিউশনে যদি হেল্প চায়, কনস্টিটিউশন সেই হেল্পটা করবে। No citizen shall be denied admission into any educational institution maintained by the state. কোন সিটিজেনকে ডিনাই করা যাবে না। ডিনাই মানে তুমি অ্যাডমিশন নিতে পারবে না এরকম বলা যাবে না। তাহলে সমস্ত সিটিজেন অ্যাডমিশন নিতে পারবে। কোথায়? এডুকেশনাল ইনস্টিটিউশনে, অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানে। মেনটেইনড বাই দ্য স্টেট, যে সমস্ত এডুকেশন ইনস্টিটিউশন স্টেট দ্বারা মেনটেইনড হয়, মানে স্টেটের ফান্ড আছে, ঠিক আছে, or receiving aid out of state fund on the grounds only of the religion, race, caste, language or any of them, অথবা ঠিক আছে যে সমস্ত এই যে বলেছে রিসিভিং এইড আউট অফ স্টেট ফান্ড, মানে বলতে গেলে যে সমস্ত এডুকেশন ইনস্টিটিউশন স্টেট দ্বারা মেনটেইন হয় বা যেগুলো স্টেট দ্বারা মেনটেইন হয়, স্টেট ফান্ড দ্বারা মেনটেইন হয় না, সেই সমস্ত এডুকেশন ইনস্টিটিউশনে তুমি যদি অ্যাডমিশন নিতে চাও তোমাকে অবশ্যই অ্যাডমিশন দেবে। তোমাকে কোন রকম ভাবেই রিলিজিয়ানের উপর বেস করে, রেসের উপর বেস করে, কাস্টের উপর বেস করে, ল্যাঙ্গুয়েজের করে, এনি অফ দেম, এদের মধ্যে যে কোনো উপর বেস করে তোমাকে বলতে পারবে না যে এখানে অ্যাডমিশন হবে না, ঠিক আছে, এরকম কিছু বলতে পারবে না। সে যে রিলিজিয়ানই হোক তোমাকে বলতে গেলে অ্যাডমিশন দিতে হবে, সে স্টেট ফান্ড দ্বারাই পরিচালিত হোক আর স্টেট ফান্ড দ্বারা না পরিচালিত হোক, তাহলেও তোমাকে অ্যাডমিশন দিতে হবে। কোন রকম ভাবে এই রিলিজিয়ানের উপরে, রেসের উপরে, কাস্টের উপরে, ল্যাঙ্গুয়েজের উপরে কোন রকম ডিসক্রিমিনেশন করা যাবে না। আচ্ছা, অল মাইনরিটিস whether based on religion or language, আচ্ছা মাইনরিটি মানে
সংখ্যালঘু সম্প্রদায়, কোনো মুসলিম টুসলিম না, কিন্তু আগেই বলে দিলাম সংখ্যালঘু সম্প্রদায়, যেখানে যেটা সংখ্যালঘু সেখানকার সেটার কথা এখানে বলা হয়েছে, অর্থাৎ সংখ্যালঘু সম্প্রদায়। All minorities, whether based on religion or language, shall have the right to establish and administer educational institution of their choice, অর্থাৎ বলতে গেলে সমস্ত মাইনরিটিস তারা যে মানে whether based on religion or language, সেই রিলিজিয়নের উপর বেস করেই হোক, ল্যাঙ্গুয়েজের উপর বেস করেই হোক, প্রত্যেকের একটা রাইট আছে। কি রাইট? তারা চাইলে নিজের ভাষায়, মানে এই যে বলেছে রাইট টু এস্টাবলিশ, হ্যাজ দ্য রাইট টু এস্টাবলিশ এন্ড অ্যাডমিনিস্টার এডুকেশনাল ইনস্টিটিউশন অফ দেয়ার চয়েস, তারা চাইলে নিজের ভাষায় শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করতে পারবে। অর্থাৎ আজকে ধরো আমি মুসলিম সম্প্রদায় আছি, আমি চাইলে আমার নিজের ভাষায়, অর্থাৎ বলতে গেলে যদি বলি মানে সামথিং আরবি ভাষায় শিক্ষা প্রতিষ্ঠান আমি স্থাপন করতে পারবো, কারণ আমি মাইনরিটি সম্প্রদায়। সেই জন্য আজকে যদি খ্রিস্টান মাইনরিটি হয়, তাহলে খ্রিস্টান তার নিজের ভাষায় শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করতে পারবে। আচ্ছা, 1A দরকার নেই, প্রয়োজন নেই, ছেড়ে দাও, 2টা পড়ো। The state shall not, in granting aid to the educational institution, discriminate against any educational institution on the grounds that it is under the management of minority, whether based on religion or language. আচ্ছা, in granting aid to the educational institution মানে হচ্ছে যেখানে সরকারি সাহায্য প্রদান হয়, ঠিক আছে। in granting aid to the educational institution, the state shall not discriminate, state কোন রকম ভাবেই ডিসক্রিমিনেট করতে পারবে না against any educational institution, এডুকেশনাল ইনস্টিটিউশনের প্রতি যে ডিসক্রিমিনেশন করবে সেটা সে করতে পারবে না, on the ground that it is under the management of minority, whether based on religion or language। অর্থাৎ বলতে গেলে যে মাইনরিটি তাদের নিজের ভাষায় শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করবে, এইটাকে নিয়ে ডিসক্রিমিনেশন করবে, স্টেট কোন রকম ডিসক্রিমিনেশন করতে পারবে না, কারণ এটা বলা আছে যে মাইনরিটি চাইলে তাদের নিজের ভাষায় শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করতে পারবে। এইবার যেটা বলছে সেটা হচ্ছে আর্টিকেল 32, যেটা আমাদের লাস্ট ফান্ডামেন্টাল রাইট, যাকে বলে রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিজ, রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিজ। এই ফান্ডামেন্টাল রাইটে একটা জিনিস বলা আছে যে এই এতক্ষণ যা যা পড়লে, রাইট টু ইকুয়ালিটি, রাইট টু ফ্রিডম, রাইট টু এগেইনস্ট এক্সপ্লয়টেশন, ফ্রিডম অফ রিলিজিয়ন, কালচার, এডুকেশনাল রাইট, এই ধরনের রাইট গুলো যদি ভায়োলেট হয় তাহলে তুমি সুপ্রিম কোর্ট যেতে পারো। কত নম্বর আর্টিকেলে? আর্টিকেল 32। এইটাই একমাত্র ফান্ডামেন্টাল রাইটে আছে। বাট তুমি চাইলে হাইকোর্টও যেতে পারো, তাতে বলো আর্টিকেল 226, তবে ওটা কিন্তু ফান্ডামেন্টাল রাইটের মধ্যে পড়ে না, ঠিক আছে। আর্টিকেল 226টা ফান্ডামেন্টাল রাইটে পড়ে না, কিন্তু আর্টিকেল 32টা ফান্ডামেন্টাল রাইটে পড়ে, কারণ আমরা প্রথমেই পড়ে এসেছি ফান্ডামেন্টাল রাইট 12 থেকে আর্টিকেল 35 পর্যন্ত। তারপর 36 থেকে 51 হচ্ছে ডাইরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসি, এটা তো আমি আগেই আমরা পড়ে এসেছি। তো তাহলে কি আর্টিকেল 32, এবার আর্টিকেল 32 নিয়ে আমরা ডিসকাস করবো। তার মানে আর্টিকেল 32 মানেই এটা জেনে রাখবে, আর্টিকেল 32 হচ্ছে এমন একটা আর্টিকেল যেখানে ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট হলে এই আর্টিকেলটাই ব্যবহার করা হয়। সেটা কোথায় ব্যবহার করা হবে? আর্টিকেল মানে সুপ্রিম কোর্টে যেতে হবে তার জন্য। আর যদি মনে হয় আমি সুপ্রিম কোর্ট যাবো না, আমি হাইকোর্ট যাবো, তাহলে 226। Right to move to the Supreme Court by the appropriate proceedings for the enforcement of the right conferred by this part is guaranteed. অর্থাৎ রাইট টু মুভ টু দ্য সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টে যে যাওয়ার যে রাইটটা, যে আমি কেন যাব, বাই দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রসিডিং ফর দ্য এনফোর্সমেন্ট অফ রাইট, আমার যে ফান্ডামেন্টাল রাইট, আমার যে মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকারটাকে পাওয়ার জন্য আমি সুপ্রিম কোর্ট যাব। আমার মৌলিক অধিকার ভায়োলেট হয়েছে, আমি সুপ্রিম কোর্ট যাব। কনফার্ড বাই দিস পার্ট ইজ গ্যারান্টেড, এই যে যাওয়ার যে অধিকারটা সেটা কিন্তু গ্যারান্টেড করা আছে। তো তাহলে সুপ্রিম কোর্টে যাওয়ার যে মানে আমার ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট হয়েছে, তাহলে আমি সুপ্রিম কোর্ট যাব, যেটা আমি পারবোই, এই যে জিনিসটা এটা গ্যারান্টেড করা আছে। কে গ্যারান্টেড করেছে? আর্টিকেল 32 ক্লজ 1।
তা সুপ্রিম কোর্টের কি কি পাওয়ার আছে সেটা এবার জানতে হবে। যে সুপ্রিম কোর্ট হ্যাভ দ্য পাওয়ার, সুপ্রিম কোর্টের পাওয়ার আছে টু ইস্যু দ্য ডাইরেকশনস, অর্ডার, রিট ইনক্লুডিং দ্য রিট ইন দ্য নেচার অফ হেভিয়াস কর্পাস, ম্যান্ডামাস, প্রহিবিশন, কোয়ারেন্টো এন্ড সার্টিউরারি। আচ্ছা এগুলো কি? আচ্ছা এগুলোকে রিট বলা হয় এক একটা, WRIT, রিট। অর্থাৎ ধরো তোমার তুমি পড়েছো রাইট টু লাইফ, আর্টিকেল 21, রাইট টু লাইফ এন্ড পার্সোনাল লিবার্টি। তো সেটা যদি ভায়োলেট হয় তাহলে তোমার কোন রিটের উপরে কেস করতে পারবে? হিবিয়াস কর্পাস, হিবিয়াস কর্পাসের উপর কেস করতে পারবে। এইটা নিয়ে আমি একটা নেক্সট ক্লাস, কালকে আমি ক্লাস করাবো। বলতে গেলে এই হিবিয়াস কর্পাস, ম্যান্ডামাস, প্রহিবিশন, কোয়ারেন্টো এন্ড সার্টিউরারি, এই 5টা রিটে কোথায় কি কি হয় সেটা একটু জানতে হবে। এখন আপাতত আমি বলে দিলাম একটা, এই কালকে আমি এটা নিয়ে আরো ডিটেলসে ডিসকাস করবো। যে আমার যদি মানে রাইট টু লাইফ এন্ড পার্সোনাল লিবার্টি, অর্থাৎ লিবার্টি যদি ভায়োলেশন হয় তাহলে আমি হিবিয়াস কর্পাসে মামলা ফাইল করতে পারি। হিবিয়াস কর্পাস হচ্ছে একটা রিট, একটা বেস, যে বেসের উপরে আমি মামলা ফাইল করতে পারি। তাহলে সুপ্রিম কোর্টের পাওয়ার, সুপ্রিম কোর্ট have the power to issue the directions, orders or writs including the writ in the nature of habeas corpus, mandamus, prohibition, querento, certiorari, whichever may be appropriate for the enforcement of the right conferred by this part. যেটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট তুমি সেটা সেই জায়গাতেই কাজে লাগাবে। আজকে তোমাকে যদি বলা হয়, পরীক্ষায় কেউ জিজ্ঞাসা করে যে রিট গুলো একটু বলো, তো রিট গুলো যদি বলো তাহলে রিট বলতে কোনগুলো বোঝায়? হিবিয়াস কর্পাস, ম্যান্ডামাস, প্রহিবিশন, কোয়ারেন্টো এন্ড সার্টিউরারি, এই 5টা রিটের কথা এখানে বলা আছে। তোমাকে রিট বর্ণনা করতে বললে এই 5টা রিটের বর্ণনা করতে হবে। তো আমি নেক্সট দিন আরো ডিটেলসে বলবো। এখন আপাতত এইটুকু বলে রাখলাম যে হিবিয়াস এই রিট গুলোর মাধ্যমেই, এইটাই একটা পাওয়ার যে যে ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট হবে সেইটা যে রিটের সাথে অ্যাপ্রোপ্রিয়েট সেই রিটটার উপর বেস করে তোমার মামলা ফাইল করতে হবে। নেক্সট, without prejudice to the power conferred on the Supreme Court by clause 1, clause 2, clause 1, clause 2 তে যাই বলা থাক, যা পাওয়ার দেওয়া থাক, without prejudice to the power conferred on the Supreme Court by clause 1, clause 2, clause 1, clause 2 সুপ্রিম কোর্টকে যা পাওয়ার দিয়ে থাকুক না কেন, পার্লামেন্ট মে বাই ল, পার্লামেন্ট ল তৈরি করতে পারে। এম্পাওয়ার এনি আদার কোর্ট, কি ল তৈরি করবে? সে চাইলে যে কোনো কোর্টকে এম্পাওয়ার করতে পারে। এম্পাওয়ার মানে ক্ষমতা প্রদান করা। কিসের জন্য? টু এক্সারসাইজ উইদিন দ্য লোকাল লিমিটস অফ দ্য জুরিডিকশন অল or any of the power exercisable by the Supreme Court under clause 2. আচ্ছা, পার্লামেন্ট ল তৈরি করে পরে ক্ষমতা দেয়, কাকে দেয়? যে কোনো কোর্টকে দিতে পারে। সে কি করবে? সে তার জুরিসডিকশন যখন এক্সারসাইজ করবে তার নিজস্ব লিমিটের মধ্যে তাকে এক্সারসাইজ করতে হবে। অর্থাৎ ধরো আমি অ্যাজ এক্সাম্পল দিচ্ছি, কল্যাণী কোর্ট জুরিসডিকশন আছে কোথায়? পায়রাডাঙ্গা পর্যন্ত, পায়রাডাঙ্গা আগে পর্যন্ত, তারপরে রানাঘাট কোর্টের জুরিসডিকশন চলে এলো। তো এই যে চলে এলো বলতে গেলে, ঠিক আছে, তো এই যে জুরিসডিকশন আছে, প্রত্যেকটা নিজের কোর্টের নিজস্ব জুরিসডিকশন আছে। এই জুরিসডিকশন কে তৈরি করেছে? পার্লামেন্ট তৈরি করেছে। এবার এই জুরিসডিকশন চাইলে এক্সটেন্ড করা যায়, হ্যাঁ করা যায়। যদি পার্লামেন্ট চায় তাহলে ল পাস করে সেই জুরিসডিকশনটাকে এক্সটেন্ড করতে পারে। যেমন অনেক জায়গায় বলা আছে দেখবে, পাঞ্জাব, হরিয়ানা, সাধারণত আমরা কি জানি প্রত্যেকটা রাজ্যে একটা করে হাইকোর্ট থাকে, কিন্তু পাঞ্জাব হরিয়ানা রাজ্যে একটা হাইকোর্ট আছে, এই দুটো মিলিয়ে একটা হাইকোর্ট। তাহলে ওই হাইকোর্টটার সীমানা কত? দুটো রাজ্য, পাঞ্জাব এবং হরিয়ানা। কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল শুধু ওয়েস্ট বেঙ্গলই, আর কোথাও না। তো এইরকম কিছু আছে যেখানে পার্লামেন্ট চাইলে বলতে গেলে ল তৈরি করতে পারে। কেন ল তৈরি করবে? যাতে ধরো কোনো কোর্টকে ক্ষমতা দেবে যে সে যাই পাওয়ার এক্সারসাইজ করুক তার নিজস্ব জুরিসডিকশনের মধ্যেই করবে। অর any power exercisable by the Supreme Court under clause 2, এবং সুপ্রিম কোর্ট যে পাওয়ারটা এক্সারসাইজ করবে যেটা ক্লজ 2 তে বলা আছে রিট গুলো, সেই পাওয়ার সুপ্রিম কোর্ট এক্সারসাইজ করতে পারবে। এটাও পার্লামেন্ট ক্ষমতা দিয়ে রেখেছে। নেক্সট, the right guaranteed by this right মানে এই যে সুপ্রিম কোর্টে যাওয়ার যে রাইট, যে আমার ফান্ডামেন্টাল রাইট ভায়োলেশন হয়েছে, আমি বলতে গেলে তার জবাব চাই, এই যে রাইট গ্যারান্টেড বাই দিস আর্টিকেল shall not be suspended except as otherwise provided by the Constitution of India. এই রাইটটা, এই যে সুপ্রিম কোর্টে যাওয়ার যে রাইটটা, এই রাইটটা কিন্তু কোনোদিন মানে বলতে গেলে
স্টপ হবে না, অর্থাৎ যে সাসপেন্ড হয়ে যাবে রাইট সেটা কিন্তু, তবে ইমার্জেন্সির সময় সেটা কিন্তু সম্ভব নয়। ইমার্জেন্সির সময় সাধারণত কিছু কিছু আর্টিকেল আছে যেগুলোকে বাদ দিয়ে বাদ বাকি সব আর্টিকেলই বলতে গেলে স্টপ হয়ে যায়। তো সেইগুলোর মধ্যে এই আর্টিকেলটা কিন্তু পড়ে না। ইমার্জেন্সির সময় এই আর্টিকেল সাসপেন্ড হয়ে যাবে, কিন্তু আদার সময় আদার সময় আদার সময় এই যে রাইটটা আছে যে আমি সুপ্রিম কোর্টে গিয়ে মামলা ফাইল করব, অমুক করব, হ্যাঁ, এই যে রাইটটা, এই রাইটটা কোনোদিনই সাসপেন্ড হবে না। যতদিন পর্যন্ত ইমার্জেন্সি কোথাও ডিক্লেয়ার করা হচ্ছে ততদিন পর্যন্ত সাসপেন্ড হবে না। তারপর যদি সাসপেন্ড হয় সেটা সেটা কোনোদিন যদি হয়ে থাকে পরবর্তীকালে সেটা পরের কথা, কিন্তু আজ পর্যন্ত কোনোদিন এটা সাসপেন্ড হয়নি, শুধুমাত্র ইমার্জেন্সিটাকে বাদ দিয়ে।